তোমরা কেমন আছো? আমাদের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু। চক্রধরপুর স্টেশনে নেমে একটু এগিয়ে গেলেই দুপাশে অনেক দোকান, চায়ের দোকান, তেলে ভাজার দোকান, খাবারের দোকান, এমনকি দু একটা ভাতের হোটেলও আছে। এগুলি সব অবশ্য স্টেশন সীমার মধ্যে। স্টেশন থেকে কিছু দূর এগিয়ে গেলেই খানিকটা পাথুরে মাটির ডাঙা, তার উপর দাঁড়িয়ে আছে বড় বড় কতকগুলো সেগুন, মহুয়া প্রভৃতি গাছ আর ছোট ছোট ঝোপঝাড়। আরো খানিকটা এগিয়ে গেলে দেখা যাবে চাষের যোগ্য মাঠ। মাঠের এক ধার দিয়ে একটি খাল বয়ে চলেছে। এই খালের জলেই চাষ আবাদ হয়। তখন রাত্রি প্রায় 10টা বাজে। স্টেশনে গাড়িখানা থামতেই এক ভদ্রলোক হাতে ব্যাগ নিয়ে নামলেন স্টেশনে। লোকটার নাম রজত ঘোষ, ওকালতি করেন কলকাতায়। বেশ নামডাকও আছে। সেদিন কোর্ট থেকে ফিরে তার চেম্বারে ঢুকতেই দেখতে পেলেন তার টেবিলে একখানা লম্বা খাম পড়ে আছে। তিনি চাকরকে ডেকে জিজ্ঞাসা করলেন, কখন এসেছে চিঠিটা? চাকর খুব কাচুমাচু করে বলল, তা তো বলতে পারবো না বাবু। রজতবাবু আর কোনো কথা না বলে খামের মুখটা ছিঁড়ে অবাক হয়ে দেখেন তার মধ্যে একখানা চিঠি আর 10খানা 100 টাকার নোট। তিনি ভাবতে লাগলেন, ওভাবে খামের ভিতর 1000 টাকা কে পাঠালো? পোস্ট অফিস মারফত তো এভাবে টাকা পাঠানো আইন বিরুদ্ধ। তবে কি কেউ বাড়িতে এসে দিয়ে গেছে? বাড়ির লোকজনদের জিজ্ঞেস করতে সবাই বললে দুপুরবেলা অফিস ঘরে খুটখাট শব্দ হচ্ছিল বটে, কিন্তু তারা বেড়ালি দূর মনে করে অফিস ঘরে গিয়ে আর দেখেনি। রজতবাবু কিছুক্ষণ যেন কি ভাবলেন, তারপর চিঠিখানা খুলে পড়তে শুরু করলেন। তাতে লেখা ছিল, মাননীয় উকিল বাবু, আমি আপনার সঙ্গে দেখা করতে না পেরে খুব দুঃখিত। আপনার পারিশ্রমিক বাবদ 1000 টাকা দিয়ে গেলাম। কাজ শেষ হলে আপনি যা চাইবেন তাই দেয়া হবে। চক্রধরপুর স্টেশনে নেমে কাউকে কোনো কথা জিজ্ঞেস করার দরকার নেই। আমার গাড়োয়ান স্টেশনে অপেক্ষা করবে। সে আপনাকে নিয়ে আসবে জমিদার বাড়িতে। কালকেই চলে আসবেন, অন্যথা করবেন না। কাজটা বিশেষ জরুরি, তাই দেরি করতে পারছি না। নমস্কার নেবেন। ইতি জয়গোপাল সিংহ, জমিদার। রজতবাবু চিন্তা করতে লাগলেন কি করবেন তিনি, যাবেন কি যাবেন না। এই রকম ভাবতে ঠিক করলেন। হাতে এখন তেমন কোনো জরুরি কাজ নেই, এই অবসরে একবার ঘুরেই আসা যাক। বিশেষত ভদ্রলোক যখন এমনভাবে অনুরোধ করেছেন, তখন না গেলে ভালো দেখাবে না। টাকাও পাঠিয়েছেন। পরদিন যথাসময়ে তিনি হাওড়া স্টেশনে এসে গাড়িতে বসলেন। গাড়ি ছাড়ার সময় হলো। হুইসেল দিয়ে গাড়ি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। আউট সিগন্যাল পার হয়ে গাড়ি ছুটে চলল তীর বেগে। তখন বৈশাখ মাস, বেশ গরম পড়েছে। রজতবাবু প্রথম শ্রেণীর কামরায় বসে একখানা ইংরেজি মাসিক পত্রিকা পড়তে লাগলেন। গাড়ি এগিয়ে চলল গন্তব্যস্থলের দিকে। যথাসময়ে ট্রেনখানা স্টেশনে এসে থামল। রজতবাবু ট্রেন থেকে নেমে পড়লেন। তখন প্রায় রাত্রি 10টা বাজে। রজতবাবু ব্যাগ হাতে নিয়ে স্টেশন সীমা পার হতেই আবছায়া অন্ধকারের ভিতর থেকে একটা লোক এসে তাকে জিজ্ঞেস করল, আপনি কি কলকাতা থেকে আসছেন? জমিদার বাড়ি যাবেন? লোকটার মুখ দেখা যাচ্ছে না ভালোভাবে, কথাগুলো কেমন যেন অস্বাভাবিক। রজতবাবু উত্তর দিলেন, হ্যাঁ। লোকটা বললে, আমাকে জমিদার বাবু গাড়ি দিয়ে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। আপনি গাড়িতে উঠুন। রজতবাবু উঠে বসলেন গাড়িতে। গাড়ির অবস্থা দেখে তো রজতবাবুর চক্ষু স্থির। বসবার জায়গায় এক রাস ধুলো জমে আছে। দেখে মনে হয় বহুদিন গাড়িটা ব্যবহার করা হয়নি। উপায়ন্তর না দেখে রজতবাবু রুমাল দিয়ে সিটটা ঝেড়ে রুমাল পেতে তার উপরে বসলেন। গাড়ি চলতে লাগলো।
স্টেশনের সীমা পার হতেই চারদিকে অন্ধকার, তার উপর তখন আবার অন্ধকার পক্ষ, কাজেই অন্ধকার একটু বেশি। গাড়িতে একটা আলো পর্যন্ত নেই। সেই অন্ধকারের ভেতর দিয়েই গাড়িটা এগিয়ে চলল। গাড়ি এগিয়ে চলছে পাথুরে রাস্তার মাঝখান দিয়ে, পথ এবড়ো খেবড়ো। বড় বড় গাছগুলো অন্ধকারে দৈত্য দানবের মতো দাঁড়িয়ে, ছোট ছোট ঘন ঝোপঝাড়। ক্রমে ক্রমে সেই পথ পার হয়ে একটা মেঠো রাস্তায় চলতে লাগলো গাড়ি। মাঠের একধারে বয়ে চলেছে একটা খাল। সেই খালের পাশ দিয়ে জোরে ছুটে চলেছে গাড়ি। গাড়িখানা এত জোরে চালাচ্ছিল গাড়োয়ান যে রজত ভয় পেয়ে গেল মনে মনে, পাছে গাড়িখানা উল্টে যায়। তিনি বললেন, একটু আস্তে চালাও গাড়োয়ান। গাড়োয়ান খিলখিল করে হেসে বলল, ভয় নেই বাবু, আপনি চুপ করে বসে থাকুন, আমি গাড়ি ঠিক চালিয়ে নিয়ে যাব, কোনো ভয় নাই আপনার। গাড়োয়ানের অস্বাভাবিক হাসি শুনে আর ক্ষণক্ষণে গলার কথা শুনে রজতের যেন একটু ভয় হল। সে কোনো কথা না বলে চুপ করে বসে রইল। গাড়ি চলেছে তো চলেছে, পথ যেন আর ফুরোতে চায় না। রজতবাবু অনুমানে বুঝতে পারলেন চক্রধরপুর থেকে তিনি বেশ কয়েক মাইল দূরে চলে এসেছেন। চারদিক নির্জন, কেউ কোথাও নেই। শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর জোনাকি পোকাগুলোর আলো দেখা যাচ্ছে গাছের পাতায় পাতায়। হঠাৎ দূরে ডেকে উঠল কয়েকটি শিয়াল। কলকাতার ছেলে সেই ডাক শুনে চমকে উঠল, কিন্তু সে শিক্ষিত যুবক, দেহেও বেশ শক্তি আছে, তাই সাহস করে বললেন, গাড়োয়ান, আর কত দূর? গাড়োয়ান আবার সেই ক্ষণক্ষণে গলায় বললে, এই যে এসে গেছি বাবু। এই বলে একটু এগিয়েই গাড়ি দাঁড়ালো। গাড়োয়ান বলল, এখানে নেমে পড়ুন বাবু। রজত ব্যাগ হাতে নিয়ে গাড়ি থেকে নামতেই সামনে দেখল বিরাট একখানা বাড়ি। আগেকার আমলের প্রাসাদ তুল্য বাড়িটি, তবে দেখে মনে হয় বহুদিন বাড়িটার সংস্কার করা হয়নি। গাড়োয়ান রজতকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকে বৈঠকখানায় বসিয়ে দিয়ে গেল। রজত দেখল ঘরের চারদিকে আগেকার আমলের কয়েকখানা চেয়ার পাতা আছে, মাঝখানে ফরাস পাতা, তবে সেটা ফর্সা নয়, বেশ খানিকটা ময়লা হয়ে গেছে। ঘরের এক কোণে হ্যারিকেন জাতীয় একটা টিন টিন করে আলো জ্বলছে, তাতে ঘরের ভিতরটা ভালোভাবে দেখা যাচ্ছে না। রজত আর কি করবে, সেই অন্ধকার ঘরের মধ্যেই বসে রইল চুপ করে একটা চেয়ারে। একটা সিগারেট ধরিয়ে দেশলাইয়ের কাঠির আগুনে হাতখড়িটায় দেখল তখন রাত প্রায় 12টা বাজে। সে বুঝতে পারল প্রায় 2 ঘন্টা সে গাড়িতে এসেছে, তাহলে এখান থেকে স্টেশনে যেতে 2 ঘন্টা সময় লাগে। এমন সময় দোতলার উপর থেকে কে যেন অস্বাভাবিক গলায় বলে উঠল, আরো উকিল বাবুকে ওপরে নিয়ে আয়। গাড়োয়ান রজতকে বসিয়ে দিয়ে চলে গেছিল। হঠাৎ যেন সে মাটি ফুঁড়ে রজতের সামনে এসে বলল, চলুন উকিল বাবু, দোতলায় জমিদার বাবু ডাকছেন। রজত বুঝতে পারল গাড়োয়ানটাই তাহলে হারু ওরফে হারাধন। যাই হোক, রজত কোনো কথা না বলে ব্যাগ নিয়ে হারুর পিছনে পিছনে উঠে গেল দোতলায়। দোতলায় সিঁড়ির মুখেই দাঁড়িয়েছিল একজন লম্বা চওড়া লোক। সে বলল, আসুন আসুন উকিল বাবু, আমার সঙ্গে আসুন। রজতের বুঝতে দেরি হলো না যে ইনি জমিদার বাবু। একখানা সাদা চাদরে তার সারা দেহ ঢাকা। আবছা অন্ধকারে ভালো করে মুখটা দেখা গেল না। রজতের যেন সন্দেহ দেখা দিল মনে, কিন্তু সে তখন পথশ্রমে ক্লান্ত, তাই সে কোনো কথা না বলে জমিদার বাবুর পিছনে পিছনে চলল।
চওড়া বারান্দা দিয়ে যেতে যেতে দেখলো 3-4খানা ঘর। সব ঘরগুলোতেই কিন্তু তালা বন্ধ আছে। দেখলেই মনে হয় ঘরগুলো বহুদিন ব্যবহার করা হয়নি। জমিদারবাবু রজতকে নিয়ে কোণের একটা ঘরে ঢুকলেন। ঘরের ভেতর পুরাতন আমলের একটা দেওয়াল ঘড়ি ঝুলছে। সেই অল্প আলোয় ঘরখানা যেন আবছা অন্ধকার হয়ে রয়েছে। রজত দেখল ঘরের একদিকে একটি পালঙ্কে বিছানা পাতা আছে। বিছানাটা খুব পরিষ্কার না হলেও বৈঠকখানায় ফরাসের মতো অত ময়লা নয়। বিছানার দুদিকে দুটো টেবিল আর দুটো চেয়ার, মাথার দিকে জলের কুঁজো আর একটা কাঁচের গেলাস। জামা কাপড় রাখার জন্য একটা আলনাও আছে। বেশ বড় বড় 2-3টে জানলা। সব মিলিয়ে ঘরখানা মন্দ লাগলো না রজতের। জমিদারবাবু বললেন, ঘরখানা আপনার পছন্দ হয়েছে উকিলবাবু? কোনো অসুবিধা হবে না আপনার। পাশেই বাথরুম, আর ঘরের পাশে সিঁড়ি দিয়ে নেমে গেলেই পায়খানা, চৌবাচ্চায় জল ভরা আছে। রজত বলল, না, কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, তবে আলোটা খুব কম, এই আলোতে লেখাপড়া করা যাবে না। জমিদারবাবু বললেন, বেশি আলো জ্বললে পোকায় ঘর ভর্তি হয়ে যাবে, সেই জন্য আলো কম করে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে আপনি বিশ্রাম করুন, আপনার খাবার তৈরি আছে, আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর ঘুমান, আমি ভোরে একটু কাজে চলে যাব, ফিরতে সন্ধ্যা হবে। তারপর রাত্রিতে এসে আপনার সঙ্গে কথাবার্তা হবে। এই বলে জমিদারবাবু চলে গেলেন। রজত মুখ হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকে দেখে টেবিলে তার খাবার দেয়া হয়েছে। খিদেও পেয়েছিল খুব, তাই অপেক্ষা না করে খেতে বসলো রজত। লুচি, নানা রকম তরকারি, মাছ মাংস সব বাটিতে বাটিতে দেওয়া হয়েছে। রজত দেরি না করে খেতে বসে গেল। সুন্দর রান্না হয়েছে। সে খেয়ে বাথরুমে গেল হাত মুখ ধুতে। ফিরে এসে দেখলো টেবিল পরিষ্কার, কোথাও কিচ্ছু নেই। রজত তো অবাক, এত তাড়াতাড়ি কে টেবিল পরিষ্কার করলো? এসব কি ম্যাজিক হচ্ছে নাকি? আবার ভাবলে জমিদারের ব্যাপার, লোকজনের তো আর অভাব নেই, তাই এত তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে গেছে টেবিল। সে আর কিছু না ভেবে একটা সিগারেট ধরিয়ে আরাম করে শুয়ে পড়ল বিছানায়। পথশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল একেবারে সকালে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাথরুমে গেল সে। ফিরে এসে দেখলে টেবিলে চা দেওয়া হয়েছে। রজত চা খেয়ে একটা সিগারেট ধরিয়ে ঘর থেকে বাইরে এসে দেখল বাড়িটা 2 মহল, সে রয়েছে বাইরের মহলে। অনেক দিনের বাড়ি, অনেক জায়গায় ইট খসে পড়েছে। চারদিকে ছোট ছোট ঝোপঝাড় গজিয়ে উঠেছে। ধুলোবালিতে ভর্তি চারদিক, লোকজন কেউ কোথাও নেই। চারিদিকে কেমন যেন একটা থমথমে ভাব। বাড়ির বাইরে শাল মহুয়ার জঙ্গল আর পাথুরে মাটির বিরাট ডাঙা। আশপাশে লোকজনের বসতিও দেখা যায় না। রজতের একটু ভয় হলো, যদি কোনো বিপদ হয় কারো সাহায্য পাবার আশা নেই। স্টেশনটা কোন দিকে তাও জানা নেই। এসেছে অন্ধকারে, কাজে পথটা ঠিক অনুমান করা যাচ্ছে না। চারদিকে ঘুরে ঘুরে দেখতে বেলা প্রায় 10টা বেজে গেল। রজত ফিরে এলো তার ঘরে। তারপর স্নান করতে বাথরুমে গেল। স্নান সেরে ঘরে ঢুকেই দেখে টেবিলে তার ভাত দেওয়া হয়েছে, তার সঙ্গে নানা রকম তরকারি, মাছ মাংসও আছে। রজত ভাত খেয়ে হাত ধুয়ে গেল বাথরুমে। ফিরে এসে দেখল টেবিল পরিষ্কার। আশ্চর্য ব্যাপার দেখে রজত ভয় পেয়ে গেল। লোকজন কাউকে দেখা যাচ্ছে না, তাহলে সব করছে কে? দেখতে দেখতে কাটলো সারাদিন। সন্ধ্যার পর এলো জমিদার বাবু। জমিদার বললে, উকিল বাবু, আমি একটা উইল করতে চাই, সেই জন্য আপনাকে নিয়ে এসেছি। তবে আমার একটু কাজ পড়ে আছে, সেই জন্য সকালে চলে যাই আর রাত্রে ফিরে আসি।
আপনি আর 2 দিন কষ্ট করে থাকুন, এই জন্যে আপনার পারিশ্রমিক পাবেন। আর একটা কথা, ভেতর মহলে যাবেন না। এই বলে জমিদার বাবু অপেক্ষা না করে বেরিয়ে গেলেন ঘর থেকে। জমিদার বাবু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রজত ভাবতে লাগলো, তাই তো, লোকটা এতক্ষণ কথা বলে গেল, কিন্তু মুখখানা ভালোভাবে দেখা গেল না। তাছাড়া ভিতর মহলে যেতেই বা নিষেধ করলেন কেন? ব্যাপারটা কি দেখতে হবে। সবই যেন হেঁয়ালি মনে হচ্ছে। ক্রমে ক্রমে রাত 10টা বাজল। রজত খেয়ে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। হঠাৎ গভীর রাতে একটা শব্দে ঘুম ভেঙে গেল রজতের। তার মনে হলো বারান্দায় কেউ যেন চলাফেরা করছে। সে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখল কেউ নেই। আবার ফিরে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে আবার নানা রকম শব্দ আসতে লাগলো। এবার শব্দটা আসতে লাগলো ভিতর মহল থেকে। রজত সাহসে ভর করে টর্চ লাইটটা হাতে নিয়ে এগিয়ে গেল ভিতর মহলের দিকে। সেখানে যে দৃশ্য দেখল তা দেখলে বুকের রক্ত জল হয়ে যায়। 2টো কঙ্কাল একটা মরার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার মধ্যে একজনকে মনে হলো জমিদার, আর একজন হলো গারোয়ান হারু। মনের আনন্দে তারা কর্মর কর্মর করে হাড় চিবোচ্ছে আর নাচছে। এই দৃশ্য দেখে রজতের সর্বাঙ্গ কেঁপে উঠল থর থর করে। সে জঙ্গলের ভিতর দিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে কিছু দূরে গিয়ে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ে গেল। তখন ভোর হয়ে এসেছে। সেই পথ দিয়ে আসছিল 3-4খানা গরুর গাড়ি। সকলে স্টেশনে যাবে। পথের মাঝে রজতকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সকলে গাড়ি থামিয়ে রজতের চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনল। জ্ঞান ফিরে আসতে রজত একে একে সব ঘটনার কথা বলল গাড়োয়ানদের কাছে। তারা সব শুনে বলল, যাক, খুব বেঁচে গেছেন বাবু। এই জমিদার বাড়িতে যে যায় সে আর জ্যান্ত ফিরে আসেন না। রজত জিজ্ঞেস করল, ব্যাপারটা কি বলতে পারো ভাই? তখন একজন বুড়ো গাড়োয়ান বলতে লাগলো ঘটনাটা। জমিদার ছিল খুব বদমাশ লোক। হারু বলে তার একটা চাকর ছিল। খুব শক্তি ছিল লোকটার গায়ে। লাঠি খেলায় সে ছিল ওস্তাদ। জমিদার বাবুর হুকুমে সে এমন কাজ নেই যা করত না। জমিদার বাবু মদ আর মেয়ে মানুষ নিয়ে দিন রাত ব্যস্ত থাকতো। টাকা পয়সার অভাব পড়লেই প্রজাদের ওপর জুলুম চালাতো। তাদের ধরে চাবুক মারত, বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিত। জমিদারের কোনো ছেলে পুলে ছিল না। বউটা তাকে বাধা দিত বললে একদিন মাতাল অবস্থায় জমিদার তাকে গলা টিপে মেরে পুঁতে ফেলে। জমিদারের শালা ছিল উকিল। সংবাদ শুনে সে কলকাতা থেকে আসে। তখন সে বোনের মৃত্যুর জন্য জমিদারকে দায়ী করে মামলা করে। পুলিশ আসে তদন্ত করতে, কিন্তু লাশ পায় না। বহুদিন মামলা চলে, বহু টাকা খরচ হয়ে যায় জমিদার বাবু। শেষকালে মোটা ঘুষ দিয়ে ছাড়া পায়। মামলা মোকদ্দমায় অনেক সম্পত্তি বিক্রি হয়ে যায়। টাকার জন্য তখন জমিদার বাবু প্রজাদের ওপর অত্যাচার শুরু করে। গরিব প্রজারা প্রাণের দায়ে ঘটি বাটি বেচে, গরু মোষ ছাগল বেচে জমিদারকে টাকা জোগায়। কিন্তু জমিদার কিছুতেই শান্ত হতে চায় না। অত্যাচারের মাত্রা বেড়ে যেতে থাকে দিন দিন। একদিন জমিদার বাবু রাত্রি 10টার সময় স্টেশন থেকে ঘোড়ার গাড়ি চড়ে ফিরছিল। গাড়ি চালাচ্ছিল হারু। গ্রামের লোকেরা লাঠি সরকি কাটারি নিয়ে শালবনের আড়ালে লুকিয়েছিল জমিদারের অপেক্ষায়। অন্ধকার রাত, জমিদারের গাড়ি শালবনের মাঝামাঝি আসতে লোকজন ঝাঁপিয়ে পড়ে গাড়ির ওপর।
তারপর লাঠি সরকি দিয়ে জমিদার আর হারুকে মেরে ফেলে। এমনকি ঘোড়াটাকেও রেহাই দেয়নি, কুপিয়ে শেষ করে দিয়ে চলে গেল সেখান থেকে। লাশগুলো পড়ে রইল জঙ্গলে, শেয়াল কুকুরে ছিঁড়ে খেল। এই ঘটনার পর থেকেই জমিদার বাড়িতে শুরু হলো ভূতের উপদ্রব। আশেপাশের লোক ভয় পেয়ে বাড়ি ছেড়ে অন্যান্য জায়গায় পালালো। জমিদার বাড়ির কাছাকাছি কেউ রইল না। কিছুদিন বাদে জমিদার বাবুর শালা একবার এসেছিল, কিন্তু সে আর ফিরে যেতে পারেনি। কয়েকদিন বাদে তার পচা গলা মৃতদেহটা জমিদার বাড়ির সামনের খালে ভেসে থাকতে দেখা গেল।